নমস্কার। খবরদার কথা নয়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক জানাচ্ছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানাচ্ছে। আজ সকাল 8:15 কলকাতার নিজ বাসভবনে, পাম অ্যাভিনিউয়ের সেই বিখ্যাত বাসভবন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ এই পশ্চিমবঙ্গের, আমার ভাষায় ব্যক্তিগতভাবে আমি মনে করি, সর্বশেষ রাজনৈতিক ভদ্রলোক চলে গেলেন। আমাদের আজকের অনুষ্ঠান তাকে নিয়ে। এক অসাধারণ ভদ্রলোক মানুষ, সাহিত্যিক মানুষ, শিল্পী মানুষ এবং প্রগতির লক্ষ্যে পশ্চিমবঙ্গকে নিয়ে যাওয়ার যে পথ উনি দেখিয়েছিলেন, তার সঙ্গে হয়তো অনেকে সহমত পোষণ করেননি, কিন্তু তার লক্ষ্য স্থির ছিল। আজ সেটা প্রমাণিত। জন্ম 1 মার্চ 1944 এই কলকাতাতে এবং মৃত্যু 8 আগস্ট 2024। 1944-এ জন্মগ্রহণ করা মানে স্বাধীনতার ঠিক 3 বছর আগে। ধীরে ধীরে লেখাপড়া শুরু। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে তার পড়াশুনো। পরবর্তী সময়ে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর। এরপরেই ঝাঁপিয়ে পড়া মানুষের দরবারে। 1966 সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। তারপরে 1968 সাল থেকে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন, মুখ্যমন্ত্রী হন। তার আগে 77 সালে যখন প্রথম জয়লাভ করে আসেন, তখন তিনি জ্যোতি বসুর মন্ত্রিসভায় যোগ দেননি। 82 সালে তিনি হেরেও যান। যে কেন্দ্র থেকে 77-এ জিতেছিলেন, সেই কেন্দ্র বেলগাছিয়া কাশীপুর কেন্দ্র থেকে তিনি হেরে যান। কিন্তু 87 সালে যাদবপুর কেন্দ্র থেকে ধারাবাহিক 2011 সাল পর্যন্ত তিনি সেখানকার বিধায়ক ছিলেন এবং পরবর্তী সময়ে 1971 সালের পশ্চিমবঙ্গ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হন। আগেই বলেছি 77 সালে প্রথম বিধায়ক। 82 সালে তিনি প্রফুল্লকান্তি ঘোষের কাছে হেরে যান, একই কেন্দ্রে, যে ঘটনা বললাম। এবং 87 সাল থেকে 87 সাল থেকে 1999 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রী পদে আসীন ছিলেন। বিভিন্ন পদ সামলেছেন। শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও ছিলেন, তাকে পুলিশ মন্ত্রী বলা হতো। এবং 99 সালেই তিনি উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন। তখন ধীরে ধীরে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রশাসন থেকে আস্তে 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 নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন। 2000 সালের 6ই নভেম্বর তিনি মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছ থেকে কার্যভার গ্রহণ করেন। অর্থাৎ জ্যোতি বসু অবসর গ্রহণ করলে তিনি তার দায়িত্ব নেন। সেই থেকে 2011 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। সাহিত্য, নানা রকম বিষয়, নন্দন যে গঠিত হয়েছে সংস্কৃতি চর্চার কেন্দ্র, এটা তারই মস্তিষ্ক প্রসূত। এই নিয়েই আজকে আলোচনা করার জন্য রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়বর্মনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সময় দিয়েছেন। আসলে বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে আমরাও দেখেছি, পুরুষোত্তমরাও দেখেছেন, অবশ্যই নিজের মতো করে। আজকে পুরুষোত্তমদার একটা লেখা পড়ছিলাম। পুরুষোত্তমদা, আমরা স্বাগত জানাই আপনাকে। একটি লেখায় আপনি উল্লেখ করেছেন মহাপ্রাণ, এই শব্দটা ব্যবহার করেছেন। সেই সঙ্গে
এই মহাপ্রাণ বলেছেন নানাভাবেই, আপনি হয়তো বিশ্লেষণটা করবেন, বলেছেন হীরকখণ্ড কেন? প্রথমত বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত হয়েছেন। শ্রাবণের এই ভারাক্রান্ত মাসে আমাদের উপর শোকের পাহাড় সত্যিই নেমে এসেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ এটা ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত শোকগ্রস্ত করেছে, আমার মতো প্রতিটি বাঙালিকেই করবে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এরকম নির্লোভ, আপাদমস্তক, সৎ, স্বচ্ছ, সংস্কৃতি মনস্ক রাজনীতিবিদ বিরলতম বললেও কম বলা হবে। এরকম মানুষ কোটিতে গুটি, মানে কোটিতে একজন হয়। এবং এরকম একটি মানুষ যখন আমাদের কাছ থেকে চলে যান শারীরিকভাবে, তখন সেটা শুধু বুদ্ধদেবের স্ত্রী, কন্যা, সন্তান তারাই শুধু স্বজন হারার শোকে কাতর হন না, আমরা সবাই কম বেশি কাতর হই। আমি ব্যক্তিগতভাবে কাতর হয়েছি, যদিও আমি বুদ্ধবাবুর দলের সাথে কোনোভাবেই যুক্ত নই, কিন্তু এরকম একটি মানুষের মৃত্যু আমাকেও নাড়া দিয়েছে। কারণ আমি বলবো, বিস্তৃত আলোচনা যাওয়ার পূর্বে একটা আবার চিন্তা করে দেখুন, চারদিকে তাকান এবং তাকিয়ে একবার ভাবুন, এই বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে 10 বছর। এর পূর্বে উনি 23 বছর মন্ত্রী ছিলেন এবং ক্ষমতাবান মন্ত্রী। উনি সমগ্র জীবন কাটিয়ে দিলেন 10 বছরের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় সহ পাম এভিনিউর 2 কামরার একটি ছোট্ট ফ্ল্যাটে। আমরা অনেকেই কৃচ্ছসাধন করতে বাধ্য হই, কিন্তু যখন আমার কাছে আরাম, আয়েসের সমস্ত সুযোগ থাকে, তখনও নিজেকে নির্লোভ রাখা, এ তো অতি মানবীয় গুণ। এবং যাদের এই গুণ আছে, ক্ষমতার মধ্যে থেকে, ক্ষমতার বৃত্তের একদম কেন্দ্রে অবস্থান করে, চারদিকে লোভ, লালসার হাতছানি, ভোগের হাতছানি, পণ্যগ্রস্ত সমাজ যেখানে পণ্যই সব, সেখানে একটি মানুষ এই 2 কামরার ফ্ল্যাটে অনায়াসে এবং পরিতৃপ্তি সহকারে জীবনযাপন করলেন, মাথা উঁচু করে। এইরকম দৃষ্টান্ত তো রূপকথায় পাওয়া যায় না। আর চারদিকে যদি আমরা তাকাই, আর যারা সামান্যতম ক্ষমতাটাকে পেয়ে তারা কি করেন, কি রাজকীয় বৃত্ত, কি রাজকীয় বৈভব, কি অশ্লীল কুৎসিত বিলাসিতায় তারা আকণ্ঠমত্ত থাকেন। আর এইরকম একটি পরিবেশে এইরকম একটি মানুষ ক্ষমতায় রইলেন, মুখ্যমন্ত্রিত্ব করলেন, এবং তার সাদা পাঞ্জাবিতে একটি কালির ফোঁটা পড়ল না। এই যে জীবনযাপন, এটা তো মানে আমি বলবো যে ওর নায়কের চেতেও নায়ক, এরাই তো জীবনের প্রকৃত নায়ক। বুদ্ধদেব মহানায়ক আমি বলবো। এবং এই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ আমাদেরকে রিক্ত করেছে, নিঃস্ব করেছে। আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতির চেহারাটা দেখুন। সেখানে দাঁড়িয়ে একটি মানুষ এমন সৎ, এমন স্বচ্ছ এবং সমগ্র জীবনটাই মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য নিবেদিত, যেখানে ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত আয়েস, ব্যক্তিগত আরাম কোনো বিষয় নয়। একজন প্রকৃত কমিউনিস্ট হওয়া খুব কঠিন, কিন্তু বুদ্ধদেববাবু তার জীবনযাপনে সত্যিই প্রকৃত কমিউনিস্ট হতে পেরেছিলেন। এবং তার উচ্চতা আমি বলবো চাঁদকে স্পর্শ করেছিল। এটা আমি 100 বার বলবো। এবং এর জন্যে আমরা দুঃখিত, রিক্ত, নিঃস্ব হলাম। এবং হীরকখণ্ডই বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতি মনস্ক মানুষ। এবং আমি মনে করি আমাদের বাঙালির যে ঐতিহ্য, 1000 বছরের বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতি, আমাদের ইতিহাস 1000 বছরের। আমাদের সংস্কৃতির যে ধারাবাহিকতা, শ্রী চৈতন্য থেকে শুরু করে লালন ফকির,
রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত ভট্টাচার্য, তাদের সার্থক উত্তরসূরি বিশ্বনাথ বুদ্ধদেব ভট্টাচার্য। এবং আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে কাছ থেকে দেখার সুযোগ আমাদের হয়নি, কিন্তু আমি মহাশ্বেতা দেবীর কাছে শুনেছি। মহাশ্বেতা দেবী আমার মনে আছে 2007 কিংবা 2008 সনে আগরতলা এসেছিলেন আমাদের সান্ধ্বনীর বৃদ্ধাবাসে, উনি গিয়েছিলেন। তখন মহাশ্বেতা দেবীর সাথে আমাদের কথা হয়েছিল। তখন উনি বলেছিলেন যে তোমরা জানো না যে বুদ্ধদেবের পড়াশোনা কতটা, এবং বিশ্ব সাহিত্যের সর্বশেষ পুস্তক, সর্বশেষ উপন্যাস উনি পড়েন, খোঁজ রাখেন। কদিন আগে নন্দনে সাম্প্রতিক বিশ্ব সাহিত্য নিয়ে একটি আলোচনা হয়েছিল, সেখানে আমি ছিলাম এবং অনেকেই ছিলেন। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 1 ঘন্টা টানা বক্তৃতা করলেন সামগ্রিক সাম্প্রতিক বিশ্ব সাহিত্য নিয়ে। নর্দিন গর্ডিমার থেকে শুরু, নর্দিন গর্ডিমার সাউথ আফ্রিকার বিখ্যাত লেখিকা, বর্ণবিদ্বেষ বিরোধী, থেকে শুরু করে মার্কেস, কার না আলোচনা করলেন। আমি এই কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। এবং আমি পরবর্তী সময় জেনেছি এই লোকটা প্রতিদিন রাত্রেবেলা যখন মুখ্যমন্ত্রী ঘুমোবার আগে 1 ঘন্টা 2 ঘন্টা পড়তেন, এবং সাম্প্রতিকতম বই জোগাড় করে পড়তেন। বিশ্ব সাহিত্যের সমস্ত ক্লাসিক উপন্যাস পড়তেন, মায়াকোভস্কি পড়তেন, লোরকা পড়তেন, কাফকা পড়তেন, এইরকম একটা লোক। এবং এই কারণে, এবং রবীন্দ্রসঙ্গীত, এবং উনি, এটা কাকতালীয় ঘটনা, কিন্তু 22শে শ্রাবণে পরেই তো উনি মারা গেলেন। রবীন্দ্রনাথকে আত্মস্থ করেছিলেন, রবীন্দ্রনাথকে আত্মস্থ করেছিলেন। এবং তার জীবনযাপন এই ঋজু মেরুদণ্ড নিয়ে, সততা নিয়ে, এইভাবে স্বচ্ছতা নিয়ে জীবনযাপন করা, রাজনীতি করা, রাজনীতি কুটিল আবর্তের থেকে নিজের গায়ে একটা ফোঁটা কাদা না পড়তে দেওয়া, এরকম মানুষ কি হবে খুব সহজে? আমরা কি পাবো? সেই অর্থে তো আমরা রিক্ত হলাম। সেই জন্য হীরকখণ্ড বলেছেন। অবশ্যই উনি হীরকখণ্ড। এমন কোনো আছে, এমন কোনো মুখ্যমন্ত্রী যিনি রবীন্দ্রনাথ আবৃত্তি করতে পারেন, যিনি মায়াকোভস্কি আবৃত্তি করতে পারেন, যিনি জীবনানন্দ আবৃত্তি করতে পারেন, যিনি মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পুস্তক লিখতে পারেন, নশ্বরেই দেহ পুড়ে যায়, নামটা আমার ঠিক মনে, এরকম পুস্তক লিখেছেন। তিনি আবার মন্ত্রিসভায় থেকে দুঃসময়ও লিখতে পারেন, দুঃসময় লিখতে পারেন। এবং একজন কবি, শিল্পী, সাহিত্যিক, এবং স্বপ্ন দেখতেন, স্বপ্নদর্শী, বাংলার জন্য স্বপ্ন দেখতেন। এবং রাজনীতিবিদ হিসাবে, এবং বিশেষত মুখ্যমন্ত্রীর আসনে বসার পর তিনি অনেকবার হোঁচট খেয়েছেন। যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমি তার প্রচণ্ড সমালোচনা করেছি, এবং সেই সমালোচনার জন্য আমার কোনো আক্ষেপ নেই, অনুশোচনা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেবের সমালোচনা, তার নীতির কিংবা তার বাস্তব দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে অনেকটা অভাব, এগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি, এখনও করব। কিন্তু তারপরও বলবো বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক। আপনি শেষ জায়গাটা যেটা করলেন সেটা দিয়ে দ্বিতীয় প্রশ্নটা রাখছি, সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য নিজের ক্ষমতায় থাকাকালীনই দুঃসময় যেমন লিখেছেন, স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলাও তার হাত থেকেই বেরিয়েছে, তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়া হিরে বেরিয়েছে। এই সমস্ত বই লেখার পরিপ্রেক্ষিতে তারপরেও বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না, যে কথা আপনি সর্বশেষ যেটা বললেন। কিন্তু সাধারণভাবে আমরা যে রাজনীতিবিদদের দেখি, বুদ্ধদেব ভট্টাচার্য তার যে ভুল কিছু কিছু ক্ষেত্রে তিনি স্বীকারও করেছেন পরবর্তী সময়ে বা উনি ক্ষমতায় থাকালেন। আপনি কোন জায়গায় বুদ্ধবাবুকে ঠিক সমালোচনার ঘেরাটপে ফেলবেন? না, আমি বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত সত্তা, তার আদর্শবোধ, তার সততা, তার স্বচ্ছতা, এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কোনোদিনও ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রীর আসনে বসে মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য, এবং এটা বোধ হয় যখন এই প্রশাসন নিয়ে চলতে হয় তখন বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষকেও ওই পুলিশের নগরপালেরকে সমর্থন করতে হয়েছিল প্রিয়ঙ্কা টোডির ঘটনার সময়। ওই রিজওয়ান, আমি তখন মনে আছে দৈনিক সংবাদ পত্রিকা আমি প্রচণ্ডভাবে ব্যথিত একটা প্রবন্ধ লিখেছিলাম রিজওয়ান হত্যাকাণ্ড নিয়ে, যখন বুদ্ধদেব ভট্টাচার্যের নীরবতা আমাকে অত্যন্ত ব্যথিত করেছিল। এটা বোধ হয় মুখ্যমন্ত্রী থাকলে এগুলো ছাড়া বোধ হয় থাকা যায় না। উনি বোধ হয় বুঝতে পারতেন, কিছু বলেননি। এবং তার শিল্পনীতি, উনি স্বপ্ন দেখেছিলেন
পশ্চিমবঙ্গকে শিল্প শিল্প উনি বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতির বন্ধা দশা কাটাতে হলে শিল্পায়ন করতে হবে, ইনফরমেশন টেকনোলজি আনতে হবে, এনেছিলেন বাস্তবসম্মত চিন্তা ভাবনা। কিন্তু আমার মনে হয় শিল্পনীতি প্রয়োগ করার ক্ষেত্রে ওনার অনেকটা ভুল ছিল। উনি তখন খুব দ্রুত হাঁটার চেষ্টা করেছিলেন, গণসংগঠন, কৃষক সভা তাদের সাথে আলাপ আলোচনা না করে এগোনোর চেষ্টা করেছিলেন। এবং এই ক্ষেত্রে ওনার আমার যেটা বক্তব্য ভুলই হয়েছিল। এই জায়গায় কি ওই যে জায়গাটা আপনি বললেন যে কৃষক মানে অন্যান্য সংগঠনের অন্যান্য জায়গায় উনি আলোচনার মাধ্যমে যাননি, কিছু কিছু জায়গায় কি ওনার দলের কিছু নেতার আলপাটকা মন্তব্য, যেমন ঘিরে ফেলবো ইত্যাদি ইত্যাদি শব্দগুলো, এইটা কি তাকে একটু ব্যাকফুটে নিয়ে গেছে? বুদ্ধদেব ভট্টাচার্য 2006 ক্ষমতায় দ্বিতীয়বার ক্ষমতায় 235, ওরা 33, ওরা বললেন সেই 235 নিয়ে ক্ষমতায় এলেন এবং একটা স্বপ্ন দেখাচ্ছিলেন। উনি আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন, এটা নিঃসন্দেহে কোনো অবকাশ নেই সন্দেহের। উনি চাইছিলেন পশ্চিমবঙ্গের শিল্পায়ন করা, পশ্চিমবঙ্গের যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। উনি বুঝতে পেরেছিলেন বামফ্রন্ট ভূমি সংস্কার করেছে, অপারেশন বর্গা করেছে, কিন্তু এখানে আটকে থাকলে চলবে না। এখান থেকে উত্তরণ ঘটাতে হবে, শিল্পায়নের দিকে যেতে হবে, পুঁজি আনতে হবে, বিনিয়োগ করাতে হবে, এগুলো বুঝতে পেরেছিলেন, এগুলোর জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওনার উদ্যোগের মধ্যে, পরিকল্পনার মধ্যে ঘাটতি ছিল। এটা নিয়ে আলোচনা হয়েছে পরবর্তী সময়। সিপিআইএম যদিও এই নিয়ে সরাসরি ভুল স্বীকার করেনি, কিন্তু ভুল ছিল। এবং একজন রোমান্টিক কবি স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে বাস্তবের জাতির মাটিতে হোঁচট খেয়েছেন। সেক্ষেত্রে ওনার যে তুখোড় রাজনীতিবিদ কাছ থেকে যেটা আশা করা যায় সেটা উনি করতে পারেননি। এর জন্য বিরোধীদেরও দায়িত্ব আছে। আজকে জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি শিল্প পরিকল্পনা ভণ্ডুল করেছেন, পরে পশ্চিমবঙ্গের শ্মশানে পরিণত করেছেন। কিন্তু সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যকে আরও একটু কড়া, দৃঢ় হওয়া প্রয়োজন ছিল। আমি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। একজন মানুষের সামগ্রিক মূল্যায়ন করার ক্ষেত্রে তার নেতিবাচক দিকগুলো, তার প্রশাসনের, বিশেষত তার প্রশাসনের, এগুলো নিয়ে আমরা 100বার কথা বলব। কিন্তু এইগুলোকে ছাপিয়ে যেটা সবচেয়ে বড় বিষয়, তার আন্তরিকতা, মানুষের জন্য কিছু করার জন্য তার আপ্রাণ চেষ্টা, তার সততা, তার স্বচ্ছতা, তার মানবিকতা, এগুলো তো চির অম্লান। এবং এটা এখন প্রমাণিত হচ্ছে। এখন মানুষ বুদ্ধদেববাবুর মূল্যায়ন, শুনুন, একজন ব্যক্তির মূল্যায়ন তার সমকাল সবসময় সঠিকভাবে করতে পারে না। আমি একটা উদাহরণ দিই, সাহিত্যের ক্ষেত্রে জীবনানন্দ দাশের মূল্যায়ন কি জীবনানন্দ দাশ থাকাকালীন যতটা হওয়া উচিত ছিল হয়েছে? আমি বলবো বুদ্ধদেব ভট্টাচার্যের মূল্যায়নও বাঙালি কিংবা পশ্চিমবঙ্গ তার সমকালে যতটা করা উচিত ছিল সেভাবে করে উঠতে পারেনি। যত দিন যাবে, যত রাজনীতিতে নর্দমার কীটরা পেশি ফুলিয়ে দাপট দেখাবে, তত বুদ্ধদেব ভট্টাচার্যকে বাঙালি আরও বেশি করে বুদ্ধদেববাবুর অভাব বোধ করবে। যখন একজন মুখ্যমন্ত্রীর নিকটাত্মীয়ের 40টা ফ্ল্যাট থাকে, কারোর বান্ধবীর বাড়ির জন্য 200 কোটি টাকা থাকে, আরেকজন 23 বছরের মন্ত্রী, 10 বছরের মুখ্যমন্ত্রী 2 কামরা ফ্ল্যাট ছাড়া আর কিছু বই ছাড়া কিছু রেখে যান না, তখন আমরা বুঝবো যে বুদ্ধদেব ভট্টাচার্য কী ছিলেন। এবং এই বুদ্ধদেব ভট্টাচার্যকে তৈরি করেছে বামপন্থার সংগ্রামী ধারা, এবং এর সাথে যুক্ত হয়েছে বাংলা সংস্কৃতি সমস্ত উজ্জ্বল উত্তরাধিকার। বুদ্ধদেব ভট্টাচার্য আকাশ থেকে পড়েননি। বুদ্ধদেব ভট্টাচার্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে, নজরুল থেকে করে সুকান্ত, এই ধারাবাহিকতায় সংস্কৃতি হীরকখণ্ড এসেছেন। এবং পশ্চিমবাংলায় অবিভক্ত বঙ্গদেশের বামপন্থী রাজনীতিতে আপসীন সংগ্রামী ধারা, যেখানে ত্যাগ, নৈতিকতা, নিষ্ঠা যেখানে প্রধান, সেই ধারারই অন্যতম শ্রেষ্ঠ ফসল বুদ্ধদেব ভট্টাচার্য। এটা কি মানে ওনার কাকা সুকান্ত ভট্টাচার্যের প্রভাব কি ওনার ওপর ছিল? আপনি কি মনে করেন? সবটাই ছিল,
আমাদের রবীন্দ্রনাথের প্রভাব ছিল। বুদ্ধ ভট্টাচার্য রবীন্দ্রনাথের মানুষ সন্তানই বলবো, যে কোনো বাঙালি রবীন্দ্রনাথের মানুষ সন্তান। ছোটবেলা থেকে তো সুকান্ত ভট্টাচার্যকে দেখেছেন উনি, এটা দেখেছেন। এবং বুদ্ধ ভট্টাচার্য পড়াশোনার পরিধিটা বিরাট ছিল। আজকাল রাজনীতিবিদরা পড়াশোনা করেন না, এবং বামপন্থী রাজনীতিবিদরাও পড়াশোনা করেন না, খুব ব্যতিক্রম। কিন্তু বুদ্ধ ভট্টাচার্য তো পড়াশোনা সবসময় করতেন। আমি যারা বুদ্ধবাবুর পরিচিত সাংবাদিকরা, তাদের সাথে বইয়ের আদান প্রদান হতো। এই যে গোপালকৃষ্ণ গান্ধী, আরেকজন লেখক, দার্শনিক, মহাত্মা গান্ধীর নিকটাত্মীয়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। গোপালকৃষ্ণ গান্ধী যখন রাজ্যপাল, তখন 2006 থেকে 2011 বুদ্ধবাবুর সাথে মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বৈরথ চলছে। কারণ রাজ্যপাল অনেক ক্ষেত্রেই মমতা ব্যানার্জিকে সমর্থন করে বিবৃতি দিচ্ছেন, হার হিম করা যায়, এই ধরনের বিবৃতি দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও রাজ্যপালকে সর্বশেষ বই বুদ্ধবাবু পড়াচ্ছেন, বুদ্ধবাবুকে রাজ্যপাল বই পড়াচ্ছেন। তাদের মধ্যে বইয়ের আদান প্রদান হচ্ছে। কোন বই? যে বই কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। শালীনতাটা ছাড়িয়ে যায়। এবং পড়াশোনার যে এই রেঞ্জ, পড়াশোনার এই গভীর মেধা, এটা তো বিরল, ব্যতিক্রম। হ্যাঁ, এটা ঠিক। প্রশ্ন একটা জায়গায়, এই মানে বুদ্ধবাবুর যে কথা আপনি বললেন, বুদ্ধবাবু খুব শক্তিশালী একজন বামপন্থী নেতা, নির্লোভ বলেছেন, সৎ। আপনি কি মনে করেন না যে প্রায় 34 বছর ক্ষমতায় উনি ছিলেন? প্রায় প্রথম দিকে ছিলেন না, পরের দিকে, সব প্রায় 34 বছর বললাম। 34 বছর ক্ষমতার অলিন্দে থাকা এই মানুষটি এই আধুনিক রাজনীতির যে চর্বচস্বলেহ্য রাজনীতি, যেটা এটা থেকে এটার সঙ্গে উনি একটু বেমানান ছিলেন। রাজনীতি তো এটাই হওয়া উচিত। রাজনীতি তো নিজের জন্য নয়। রাজনীতি কোন রাজনীতি আমি করব? রাজনীতিকে আখের গোছানোর জন্য। যারা রাজনীতিকে আখের গোছানোর জন্য ধান্ধায় পরিণত করেন, তারা তো নর্দমার জীব। তারা তো রাজনীতি করে নিজের রাজনীতি তো বৃহত্তর স্বার্থে। রাজনীতি তো মানুষের সামগ্রিক মুক্তির জন্য। রাজনীতি একটা নূতন মানবিক ভারত, মানবিক বিশ্ব করার জন্য। রাজনীতি তো সবার ভাতের থালায় সাদা স্বচ্ছ ভাতের জন্য। রাজনীতি তো সব শিশুর মুখে হাসি ফোটানোর জন্য। সেই রাজনীতি তো সামগ্রিক স্বার্থে নিজের ব্যক্তি স্বার্থকে বিলীন করে দেওয়া, এটাই তো রাজনীতি। আর আজকে যারা এগুলো করছেন, তারা তো রাজনীতি করেন না, তারা তো নর্দমার জীব, নর্দমার কীট। তারা রাজনীতি ব্যবসা করেন। তাদের সাথে একজন ব্যবসায়ীর কোনো ফারাক নেই। সব ব্যবসায়ী না। যে ব্যবসায়ী দুধে জল মেশান, যে ব্যবসায়ী ওষুধের যা ভেজাল করেন, সেই ব্যবসায়ীর সাথে বর্তমান ধুরন্ধর রাজনীতিবিদদের কোনো ফারাক নেই। তাদের কাছে নীতি, আদর্শ, মানুষের মুক্তি বড় কথা নয়। রাজনীতি হচ্ছে তাদের কাছে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি। রাজনীতি হচ্ছে তাদের কাছে তাদের আগামী 14 পুরুষের জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখার একটা ব্যবস্থা। আর বুদ্ধদেব ভট্টাচার্য, নৃপেন চক্রবর্তীদের কাছে, মহাত্মা গান্ধীদের কাছে রাজনীতি হচ্ছে মানুষের মুক্তি। সমাজের সবচেয়ে গরিব, সবচেয়ে প্রান্তিক মানুষটির চোখে অশ্রু মোছানো তাদের রাজনীতি। এই বুদ্ধদেব সেই রাজনীতি করেছেন, মুক্তির রাজনীতি, মুক্তিকামী রাজনীতি। যে রাজনীতি সমাজকে উন্নত করে, যে রাজনীতি সমাজকে সভ্য করে, যে রাজনীতি সমাজকে সুসংস্কৃত করে, সেই রাজনীতি বুদ্ধদেব করেছেন, জীবনযাপন করেছেন, মুখে বলে যা বলেছেন বাস্তবে তা করেছেন। তার আমরা অনেক নিন্দা করি, সমালোচনা আমিও করেছি, কিন্তু তার জন্য বুদ্ধ ভট্টাচার্যের মূল্যায়ন করার সময় আমাদের এই কথাগুলো বলতে হবে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নীতির সমালোচনা করা, তার প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করা এক জিনিস, আর তার সামগ্রিক মূল্যায়ন করার ক্ষেত্রে তার সামনে নত মস্তকে আমাদের দাঁড়াতে হবে। আমরা অনেকেই সাধারণ জীবনযাপন করি, কারণ আমাদের কাছে অসাধারণ আরাম আয়েসের জীবনযাপন করার কোনো সুযোগ থাকে না। যদি আরাম আয়েসের জীবনযাপন করার সুযোগ থাকে, তার মধ্যে আমি যদি নিজেকে সংযত রাখতে পারি, নিজেকে সমস্ত লোভ লালসার কাছ থেকে দূরে রাখতে পারি, তবেই আমার মহত্ব, তবে আমি মহানায়ক। বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতার বৃত্তে থেকে, ক্ষমতার শীর্ষে থেকে নিজেকে সমস্ত রকম ষড়রিপু থেকে দূরে রেখেছেন। সমস্ত লোভ লালসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, ক্ষমতার মোহ, এগুলো তাকে স্পর্শ করতে পারেন। সেই কারণে বুদ্ধ ভট্টাচার্য অতুলনীয়, বুদ্ধদেব ভট্টাচার্যরা অতুলনীয়। ঠিক। নন্দীগ্রাম হয়নি, এক ফোঁটাও জমি নেওয়া হয়নি, অপপ্রচার হয়েছিল। বুদ্ধবাবু নিজেও স্বীকার করেছেন একটি মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে ইন্টারভিউ দিতে গিয়ে
তার সাক্ষাৎকারে তিনি বলেছেন, অভিযোগ করা হয়েছিল শিশুদের কেটে নদীর জলে ফেলে দেওয়া হয়েছে 247 জন। আজ পর্যন্ত তার তদন্ত হইল না। শুধু মিথ্যার ওপরে নিজেও স্বীকার করেছেন যে এই অপপ্রচারের পাল্টা প্রচার তাঁরা করতে পারেননি। তিনি স্বীকার করেছেন তাকে পীড়া দিত 14 জনকে গুলি করে হত্যা সেই নন্দীগ্রামে। সেই যে ঘটনা, তাকে শেষ দিন পর্যন্ত পীড়া দিত, তিনি অস্বীকার করেননি। এই হচ্ছে বুদ্ধবাবু। প্রশ্ন যে কথা আপনার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে, সিঙ্গুর নীতি কি ভুল ছিল? এবং এই যে 52 দিন একজন নেতাকে মাচার ওপর বসিয়ে রাখা, এটা কি এই সংবেদনশীল বুদ্ধবাবুর একটা দুর্বলতা হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত? এটা তো আমি এক অর্থ দুর্বলতা। বুদ্ধবাবু উদারতার পরিচয় দিয়েছেন, বুদ্ধবাবু সহনশীলতার পরিচয় দিয়েছেন, বুদ্ধবাবু বিরোধী নেত্রীকে সম্মান দিয়েছেন, বুদ্ধবাবু বিরোধী নেত্রীকে গণতান্ত্রিক পরিসর দিয়েছেন। এটা বাস্তবে সবসময় দেওয়া যায় না। এরা যদি জ্যোতি বসু হতেন, অন্য কেউ হতেন, তাহলে পরিস্থিতি অন্যদিকে মোড় দিতে পারত। বুদ্ধবাবু অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার বোধে এবং বিরোধী নেত্রীর গণতান্ত্রিক অধিকার বোধে সম্পর্কে অত্যন্ত সচেতন। এই দুর্বলতা, এটা তথাকথিত দুর্বলতা, আবার এটা একটা উদার্যতা। কিন্তু রিয়েল পলিটিক্সে এই উদার্যতার মূল্য বুদ্ধবাবুকে দিতে হয়েছে। মমতা ব্যানার্জি সেই উদার্যতার সুযোগ নিয়েছেন, সমস্ত কিছু ভুন্ডল করে দিয়েছেন। এখন পশ্চিমবঙ্গবাসী প্রশ্ন করবে, এই উদারতার সুযোগে তো পশ্চিমবঙ্গ শাসন হয়ে গেল। এটাও একটা প্রশ্ন। বুদ্ধবাবু নিশ্চয়ই 11-র পর উনি ভেবেছেন, আমার মনে হয়, এবং আমি অত্যন্ত রোমান্টিক মন, কবি মন, সেই কারণে বোধহয় অভিমান হয়ে রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। শুধুমাত্র শারীরিক অসুস্থতাই কি ওনাকে দূরে সরিয়ে রেখেছিল? আমার তো মনে হয় না। ওনার মধ্যে একটা অভিমান ছিল যে উনি যে স্বপ্ন দেখতে চেয়েছিলেন, আন্তরিকভাবে যে স্বপ্নে বিশ্বাস করতে, মানুষ সেটা নিল না, এটাকে যে রূপায়িত করতে পারলেন না, সে অভিমানও বোধ অনেকটাই তাকে নিভৃতে নিয়ে গিয়েছিল। ঠিক। সর্বশেষ প্রশ্ন বুদ্ধবাবু সম্পর্কে। আজকের দিনে কেউ হেরে গিয়ে মাইক্রোফোনেও বলেন, আজ আমি নিঃস্ব। রাজনৈতিক নেতা, আমি নামটাম বলছি না বা বলারও দরকার নেই। এই যে হ্রস্ব হওয়ার পরে নিঃস্ব, এই যে ঘটনাটা, এটা বুদ্ধবাবুর ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রযোজ্য নয়। আপনি বারবার বলেছেন। আজকে পশ্চিমবঙ্গ বুদ্ধবাবুর মতো একজন মানুষকে হারিয়ে সত্যিই কি নিঃস্ব হয়ে গেল? অবশ্যই তো নিঃস্ব। আজকে আমাদের তরুণ প্রজন্মের কাছে রোল মডেল কারা? যারা রোল মডেল দাবি করে, তারা কি রোল মডেল হতে পারে? তারা কি তরুণদের স্বপ্ন দেখাতে পারে? তারা কি তরুণদের আদর্শ উদ্বুদ্ধ করতে পারে? বুদ্ধবাবুরা তো তরুণদের আদর্শ উদ্বুদ্ধ করতে পারতেন। রোল মডেল, তার সমগ্র জীবনযাপন থেকে রোল মডেল। যে আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতা শিক্ষা কে দেবে? আমাদের তরুণ প্রজন্মকে, তাদের মনকে কে প্রসারিত করবে? তাদের মনের দরজায় বিশ্ব সাহিত্যের সুবাস কে এনে দেবে? তাকে কে বিশ্ব নাগরিক করবে? তাকে তার নাগরিক চৈতন্যে বলবে, তুমি হাজার বছরের বাঙালি সংস্কৃতি উত্তরাধিকার বহন করছো, যে বাঙালি সংস্কৃতি উত্তরাধিকার হচ্ছে এখানে হিন্দু মুসলমান যুগল মিলন, এখানে সবাইকে গ্রহণ করো, এটা ভারতবর্ষ সংস্কৃতি। আমার মনে আছে আমি 77-78 সনে বুদ্ধ ভট্টাচার্য প্রবন্ধ পড়েছিলাম তৎকালীন দেশহিতৈষী শারদ সংখ্যায় ভারতবর্ষের ইতিহাস নিয়ে। ওই সময়ে অত্যন্ত ক্ষুরধার প্রবন্ধ। তিনি ইতিহাসের ছাত্র না হয়েও একজন মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে ইতিহাসের কীভাবে ব্যাখ্যা করা যায়, ভারতবর্ষের ইতিহাস নিয়ে কী আলোচনা করা যায়, এটা উনি বলেছেন। পড়াশোনা ছিল। এবং আমি দুটো ব্যক্তিগত স্মৃতিচারণ করছি। আমার বুদ্ধ ভট্টাচার্যের কাছে যাওয়ার সুযোগ হয়নি। আমার মনে আছে 77 সনে বুদ্ধ ভট্টাচার্য তখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন। তখনও ধুতি পাঞ্জাবি পরতেন, সিগারেট, ঘন ঘন সিগারেট খেতেন। এই বিরামহীন সিগারেট খাওয়ার মাসুল বুদ্ধবাবুকে দিতে হয়েছে 10 বছর। এই শ্বাসকষ্ট সিওপিডিতে বিছানায় বন্দি ছিলেন। যদি উনি সিগারেটটা কম না খেতেন, তাহলে তো আমরা বুদ্ধবাবুকে আরও বেশি পেতাম। যাই হোক, তো উনিও মঞ্চে, আমার মনে আছে তখন আপনার কল্যাণীতে আমাদের কলেজ স্ট্রিট এমবি কলেজের মাঠটার পেছন দিকে একটা স্কুল আছে। ওই স্কুলে রাত্রিবেলা বুদ্ধ ভট্টাচার্যের মিটিং ছিল।
আমি সেই দিন ওই দিনই প্রথম বুদ্ধ ভট্টাচার্যের বক্তৃতা, বুদ্ধ ভট্টাচার্যের নাম শুনেছি, বুদ্ধ ভট্টাচার্যের বক্তৃতা শুনলাম ওই মাঠে রাত্রি 7:30 8টার সময় এসেছিলেন। তখন একদম চেহারা শীর্ণ কিন্তু খুব তীক্ষ্ণ, খুবই তীক্ষ্ণ। তখন চুলে পাক ধরেনি, কালো চুল, ধুতি পাঞ্জাবি ওরা বক্তৃতা করেছিলাম। আমার মনে সেই বক্তৃতা দাগ কেটে আছে। আর একটা স্মৃতি আমার বুদ্ধ ভট্টাচার্য সম্পর্কে আছে। এখানে সুযোগ হয়েছিল বুদ্ধ ভট্টাচার্যের সাথে একই মঞ্চে ওঠার। একই সাথে বিজয় কুমার স্কুলে 87 সনে বুদ্ধ ভট্টাচার্য এসেছিলেন, বক্তৃতা ছিল, নির্বাচনী বক্তৃতা রাত্রিবেলা। সেই মঞ্চে তো ওই দিনই কমলপুরে উগ্রপন্থীদের হামলায় 7 থেকে 8 জন মানুষ মারা গিয়েছিলেন, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ। তখন আমি সভার সঞ্চালকের দায়িত্ব ছিলাম। তখন আমি বুদ্ধ ভট্টাচার্যের অনুমতি নিয়ে বললাম যে এই ঘটনা ঘটেছে, আমরা মিটিংটা শুরু করতে চাই, শোক প্রকাশ করে। উনি অবশ্যই, তো এইটা উনি বক্তৃতা দিয়েছিলেন, ওই কাছে আসার সুযোগ হয়েছিল। আর বুদ্ধ ভট্টাচার্যের লেখা বইপত্র আমি পড়েছি, এখনও পড়ি। এবং বুদ্ধ ভট্টাচার্যের মৃত্যু সত্যি আমাদেরকে রিক্ত করেছে, নিঃস্ব করেছে। প্রকৃতির নিয়মে কোনো কিছুই শূন্যতা থাকে না, কিন্তু আবার প্রকৃতির নিয়মেই প্রকৃতিই বলে কোনো কোনো শূন্যতা ভরাট হতে সময় নেয়। সেই শূন্যতা ভরাট করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ বুদ্ধ ভট্টাচার্য শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি যে জীবনযাপন করে গেছেন, যে আদর্শের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, যে মানুষের মুক্তির কথা বলতেন, যে মানুষের আত্মপরিচয়ের সন্ধান করতেন, এগুলো তো এখনও আমাদের মধ্যে আছে। সেই কারণে বুদ্ধ ভট্টাচার্যরা বেঁচে আছেন, বেঁচে থাকবেন। আমরা বুদ্ধ ভট্টাচার্যের স্মরণ করব এবং তাকে তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা চেষ্টা করব আমাদের জীবনে এটা অনুশীলন করার। 2008 সাল নিয়ে এসেছেন নির্বাচনের কাজে। এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করলেন যে সিপিআইএম তথা বামফ্রন্টের সঙ্গে উগ্রপন্থীদের তো যোগাযোগ আছে, আপনি কি এতে বিশ্বাস করেন? ছোট্ট একটা উত্তর দিলেন, বললেন আমি না, কোনো পাগলেও বিশ্বাস করে না। এই অকপটে জবাব দেওয়ার ঘটনা হয়তো অনেক রয়েছে। আজকে আমরা অকপটে স্বীকার করি, পশ্চিমবঙ্গের মানুষ আজ ঠিকই নিঃস্ব হলো, হারালো এক বটবৃক্ষের ছায়া। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।